ভালোবেসে বিয়ে হয়েছিল আমার আর মেঘের। ২ বছর প্রেম করার পর বাসায় সবাই মেনে নেয়। লাভ ম্যারেজ নিয়ে আমার বাসায় কোনো সমস্যা কোনো সময়ই ছিল না। অনেক বেশি ভালোবাসতাম আমি মেঘকে। মেঘ কম ভালোবাসতো তা নয়। মেঘের দুনিয়াটাই তো ছিলাম আমি। হ্যাঁ ছিলাম, কারণ তার জীবনের অলিতে গলিতে এখন আমার আনাগোনা নিষিদ্ধ। বিয়ের ৩ বছর পরেও আমাদের বাচ্চা হচ্ছিল না। আমরা নিজেদের পরিবার বড় করতে চাইছিলাম। ওর বাচ্চার অনেক শখ। ও নিজের বড় ভাইয়ের ছেলে মেয়েদের অনেক আদর করত। সে মানুষটা যখন নিজের বাচ্চা হবে না, জানি কত আদর করবে, খুশিতে পাগল হয়ে যাবে সে। আমার নিজেরও বাচ্চা অনেক পছন্দ, তাই ৩ বছরের বাচ্চা না হওয়ায় ভয় পাচ্ছিলাম, খুব বেশি ভয় পাচ্ছিলাম। সেদিন যখন ও বলল, দেখো আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব নয়, আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওকে কেবল একটা প্রশ্নই করলাম, কারণটা কি শুধু বাচ্চা? মেঘ বলল হ্যাঁ। আমি ওর মুখে হ্যাঁ শব্দটা শুনে যেন আমার মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু পারছিলাম না। ওকে আর কিছুই বললাম না, কারণ গলা দিয়ে আমার কোনো কথা বের হচ্ছিল না। পরের দিন সকালে কাউকে কিছু না বলেই বাবার বাসায় চলে এলাম। এমনকি মেঘকেও কিছু বলিনি। ভেবেছিলাম সারাদিন গেলে রাতে অফিস থেকে বাসায় যাওয়ার সময় ও আমাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু না, ও এলো না। এমনকি ওর একটা কলও এলো না। আমি বারবার ফোনের পানে তাকিয়ে রইলাম ওর একটা কলের আশায়, কিন্তু তার এলো না। প্রচণ্ড পেটে ব্যথায় মাঝরাতে চিৎকার শুরু করলাম। আমার মনে হচ্ছিল এখনই বুঝি আমার প্রাণটা বের হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা কেমন হয় তা আমি জানি না, কিন্তু সেই রাতের যন্ত্রণাটা আমার কাছে মৃত্যু যন্ত্রণার চাইতে কোনো অংশে কম ছিল না। আমাকে ওভাবে চিৎকার করতে দেখে মেঘ কেঁদেই দিয়েছিল। প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা মেঘের। মাঝরাতে আমাকে নিয়ে হসপিটালে ছুটে গেল মেঘ। নানা রকম টেস্ট করে যখন ডাক্তারের সাথে কথা বলতে গেলাম, আমি ভাবতেও পারিনি এরপর আমার জীবনের সব সুখ আনন্দ রং এলোমেলো হয়ে যাবে। ডাক্তার যখন আমাকে বলল, আপনি আর কখনো মা হতে পারবেন না, নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না আমার। তাই আবার টেস্ট করালাম, অন্য ডাক্তার দেখালাম। সেও একই কথাই বলল, আমি নাকি কখনো মা হতে পারবো না। মা ডাকটা শুনতে পারবো না, আমি কখনো মা হতে পারবো না। প্রায় ২ দিন কারোর সাথে কোনো কথা বলিনি, মেঘের সাথেও নয়। মেঘও তেমন কিছু বলেনি আমাকে। সেদিন কষ্টটা এত প্রচণ্ড ছিল, তবু আমি কাঁদিনি। বাচ্চা হবে না তো কি হয়েছে, আমার মেঘ তো আছে, আমি মেঘকে আঁকড়ে বেঁচে থাকবো। কিন্তু আমার কপালে যে সেটাও জুটলো না, মেঘটাও আর আমার রইল না। আমি মা হতে পারবো না এই খবরটা পাওয়ার পর থেকে মেঘের মাঝে আশ্চর্য রকম কিছু পরিবর্তন দেখতে পেলাম। আমার সেই মেঘটা কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। আগের মতো আমার সাথে কথা বলে না, আমার মাথায় হাত রাখে না, আমাকে আগের মতো ভালোবাসে না। অন্যরকম এক পরিবর্তন দেখতে পেলাম আমি তার মাঝে। মা হতে পারবো না কথাটা শুনেও এতটা কষ্ট পাইনি। মেঘ যখন বলল আমার সাথে থাকতে পারবে না, এই কথাটা মেনে নিতে পারছিলাম না। মেঘ তো কখনোই এমন ছিল না। ভালোবাসার চাইতে কি বাচ্চাটা বড় হয়ে গেল? বাচ্চা না হতে পারার কষ্টটা কি আমার চাইতে মেঘের বেশি? একজন মেয়ের জন্য মা হতে না পারার কষ্টটা কি তা কেউ বুঝবে না, কখনোই বুঝবে না। এটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয়নি। পৃথিবীর সব কষ্ট সবাই উপলব্ধি করতে পারলেও এই কষ্ট কেউ বুঝবে না, কেউ না। চলে আসার পর মেঘ একটাবারও আমার খবর নিল না। ৭ দিন পর আমার নামে একটা চিঠি এলো। কি হতে পারে ভেবে চিঠিটা খুলতেই আমার দুনিয়াটা যেন থমকে গেল। আমার হাতে ডিভোর্স লেটার। মেঘ আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি যেন কান্না করাটাও ভুলে গিয়েছিলাম সেদিন। এতদিন বাসায় কাউকে কিছু জানাইনি, আর এখন তো না জানানোর কোনো কারণই নেই। তাই বাবা মা জিজ্ঞেস করার সাথে সাথেই বলে দিলাম, আমি কখনো মা হতে পারবো না, মেঘকে কখনো সন্তানের সুখ দিতে পারবো না। তাই মেঘ আমার সাথে থাকবে না, তার বাচ্চা চাই, বউ বা ভালোবাসা নয়। তাই আমিও চোখের পানি ফেললাম না, নিজের দোষ মেনে নিয়ে চুপচাপ স্বাক্ষর করে দিলাম। মুহূর্তের মাঝেই বিবাহিত থেকে ডিভোর্সি হয়ে গেলাম আমি।
এরপর মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টাও করিনি, কারণ যে আমাকেই চায় না তার কাছে আর কিছুই চাওয়ার নেই আমার। আমি নিজেকে স্বাভাবিক করার বা রাখার চেষ্টায় ব্যস্ত হয়ে যাই। একটা স্কুলে জয়েন করি, সারাদিন ক্লাস করে সময় থাকে না অতীতের কথা মনে করার। দিব্যি ভালোই যাচ্ছিল আমার দিনকাল। সারাদিন পরীক্ষা নিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেই খেলাম একটা ধাক্কা। এই মানুষটাকে এতদিন পর দেখব তা ভাবতে পারিনি। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? দিলি তো পর করে। আমি কি করলাম? নিজের কষ্টগুলো নিজের কাছে রেখে দিলি, আমাকে ভাগ দেওয়া গেল না। আমি ওর মুখের পানে তাকিয়ে রইলাম। ওকে বলার মতো কিছুই নেই আমার কাছে। বাবা মা আর মেঘের পর যদি পৃথিবীতে কেউ আমাকে ভালো চিনে বা বুঝে, তাহলে এই রোদ। রোদ আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সুখ দুঃখের সাথী ছিল রোদ। ছিল বলছি কারণ মেঘ আমার জীবনে আসার পর থেকে রোদটা কেন যেন দূরে সরে যেতে লাগলো। মেঘ আর আমার এঙ্গেজমেন্টের পর হুট করে একদিন খবর পেলাম রোদ অস্ট্রেলিয়া চলে গেছে, আর কখনো আসবে না। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। আমাকে না বলেই চলে গেল, পর করে দিল আমাকে। যাওয়ার আগে বলা তো দূরের কথা, একবার দেখাও করে যায়নি, এমনকি আর যোগাযোগও করেনি আমার সাথে। এমন সময় ওকে পাবো ভাবতে পারিনি। ইদানিং প্রায় প্রতিদিনই রোদের সাথে দেখা হচ্ছে। যদি বলি সময় নেই, আজ দেখা করতে পারবো না, তাহলে ও আমাকে স্কুল থেকে পিক করতে চলে আসে। এত বারণ করি তা বলে এই বাহানায় তোকে দেখা হয়ে গেল। আমার দিব্যি ভালোই যাচ্ছে দিন। একদিন ভরা সন্ধ্যায় রোদ আমার বাসায় আসে। কিরে, তুই এ সময় কেন আসতে পারি না? আরে না, তা নয়, এমনি বলছি। আয় বস। আজ বসতে আসিনি, তোকে নিতে এসেছি। আমাকে? কোথায়? তুই জানিস তোর বিয়ে ঠিক হওয়ার পর কেন তোকে কিছু না বলেই হুট করে চলে গেলাম? তুই তো আমাকে কিছু বলিসনি, না বলেই চলে গেলি। বলিনি বলে তুই জানতেও চাসনি, আর জানার চেষ্টাও করিসনি। আসলে তুই কখনোই বুঝতে পারিসনি আমি সত্যি তোকে কতটা ভালোবাসি। ওর মুখে এমন কথা শুনবো আশা করিনি। আমাকে অবাক হতে দেখে রোদ বলে, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। কখনো তো বলিনি যে তোকে ভালোবাসি। তবে ভেবেছিলাম তুই বুঝবি, কিন্তু বুঝলি না। ভেবেছিলাম তোকে আমার পাওয়া হবে না, কিন্তু দেখ, ভাগ্যের লিখন তুই যে আমার ভাগ্যেই লেখা। বিধাতা তোকে আমার করে সৃষ্টি করেছেন, শুধু আমার করে। ও আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তোকে বিয়ে করতে চাই। হবি আমার বউ? করবি আমায় পূর্ণ? আয় না প্লিজ আমার জীবনে, শুধু আমার হয়ে। ওর কথার কোনো জবাব দিতে পারলাম না। ওর সবটা জানে না বলেই এমন বলছে। যদি জানতে পারে আমি কখনো মা হতে পারবো না, ওকে সন্তানের সুখ দিতে পারবো না, তাহলে ওর সব ভালোবাসা ফুরিয়ে যাবে। ওর কথার কোনো জবাব না দিয়ে বললাম, আমি একটু একা থাকতে চাই, প্লিজ তুই চলে যা। আমি আজ তোকে নিয়ে যাব, প্লিজ যা বলছি। বাবা অনেক দিন ধরেই বলছে আবার বিয়ে করার কথা, কিন্তু আমি জানি আমার মতো অসম্পূর্ণ মেয়েকে কেউ বিয়ে করবে না। আর আমি জেনে শুনে তো কারো জীবন নষ্ট করতে পারি না। আমাকে ভাবনায় বিভোর দেখে রোদ বলে, কি ভাবছিস এত? ভাবছিস আমি না জেনে তোকে বিয়ে করতে চাইছি? আমি কি আমার ইতিকে চিনি না? ইতি থাকতে কি আমি অসম্পূর্ণ থাকতে পারি বল? চাই না আমার কোনো সন্তান। একটা সন্তান যদি তোকে ভালোবাসার পথে বাধা হয়, তাহলে চাই না আমার সেই সন্তান। আমি তোকে চাই যে কোনো কিছুর বিনিময়ে। তোর ভালোবাসা চাই, তোকে আঁকড়ে বাঁচতে চাই। বল না, বাঁচবি আমার সাথে, আমার হয়ে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এতদিনের জমানো কান্নাগুলোকে আর আটকাতে পারলাম না। ওর বুকে মাথা রেখে কেঁদে দিলাম, অঝরে কাঁদলাম, সাথে আকুতি করতে লাগলাম ওর কাছে। আমি মা হতে চাই। হবি তো, তুই আমার সন্তানের মা হবি। পৃথিবীতে কত সন্তান আছে যাদের বাবা মা নেই, তাদের থেকে একজন না হয় আমাদের বাবা মা বানাবে, আমাদের সন্তানের সুখ দেবে। চল না অন্তত একজনকে বাবা মার সুখ দেই, অন্তত একজনকে বাবা মার আদর থেকে বঞ্চিত না করি। আমি ওকে আঁকড়ে ধরে হাওমাও করে কান্না করছি। পাগলিটা আমার, তৈরি হয়ে নে, তোর জন্য একটা লাল টুকটুকে বেনারসি এনেছি। আমাদের সন্তান অপেক্ষা করছে আমাদের জন্য। রোদ আমাকে আমার যোগ্য সম্মান দিয়ে ওর বউ করে নিয়ে গেল নিজের ঘরে। একজনকে ভালোবেসে বিয়ে করে তো দেখলামই, এখন না হয় যে আমাকে ভালোবাসে তার হয়ে যায়। রোদের পাগলামি যেন দিন দিন বেড়েই চলেছে। প্রথম যেদিন আমাকে নিয়ে গেল সেদিন আমাকে বলল,
শোন, বিয়ে হয়ে গেছে তাই বলে আপনি বা তুমি করে বলতে হবে না। তুই করে বলতি তুই করেই বলবি। আমি তোর তুইটাকেই ভালোবাসি। একদিন সকাল সকাল ও বেরিয়ে গেল, আমাকে কিছু না বলেই বেরিয়ে গেল। বিয়ের এই 3 মাসে ও আমাকে না বলে কখনো কোথাও যায়নি। আজ ওর এভাবে হুট করে আমাকে না বলে যাওয়াতে আমার প্রচণ্ড ভয় লাগছে। সকাল থেকে অস্থির আর ব্যাকুল হয়ে আছি। না পারছি খেতে, না পারছি নিজেকে শান্ত করতে। না জানি কোন বিপদ আসছে আবার আমার জীবনে। ওকে ফোন দিলাম, ধরলো না। মনের ভিতর ব্যাকুলতা নিয়ে বসে রইলাম। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো, আর পারলাম না নিজেকে সংযত রাখতে। এবার কেঁদেই দিলাম। আমার কান্না দেখে বাবা মা অস্থির হয়ে গেলেন। এত বোঝাচ্ছেন আমাকে যে ও চলে আসবে, কিন্তু আমি কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছি না। কান্না করে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছি। কান্না যেন থামছেই না। সন্ধ্যার পর পরই কলিং বেলের শব্দে দৌড়ে যাই। দরজা খুলে ওকে দেখে আমি যেন থমকে যাই। আমাকে দেখেও বলল, বাব্বা, একদিন তোমাকে ছাড়া আমরা বাপ ছেলে ঘুরতে বেরিয়েছি, এতে এত কান্নাকাটি? যাও, তোমাকে ছাড়া আর কোথাও যাব না। আমাদের ছেলেটাও তোমার মতো হয়েছে, শুধু কাঁদে। আমি ওকে দেখছি আর অবাক হচ্ছি। ও কি মানুষ? না, ও মানুষ নয়। ও আমার জন্য ফেরেশতা, আমার ফেরেশতা। ওর কোলে ফুটফুটে সদ্য জন্ম নেওয়া আমাদের সন্তান। ও আমার জন্য সুখ আনতে গিয়েছিল, মাতৃত্বের সুখ। ও কখন এত কিছু করলো আমি টেরই পেলাম না। আমাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে ও বলল, নাও নাও, তোমার ছেলেকে কোলে নাও। ও আমার কোলে আমাদের সন্তানকে দিয়ে চলে যেতে নিলেই আমি ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলাম। এটা সুখের কান্না, মা হওয়ার কান্না। আমার কোল জুড়ে কেউ আসবে, আমাকে মা বলে ডাকবে, ভাবতেই পারিনি। আমার রোদাস আমায় মা বানালো, আমি মা হলাম। আমাদের ছেলে, আমাদের কাব্য, আমাদের সন্তান আমায় পূর্ণ করলো। আজ আমার কাব্যের 5 বছর হয়েছে। আমার মাতৃত্বকে পূর্ণ করেছে আমার কাব্য। প্রথম যেদিন কাব্য আমায় মা বলে ডাকে, মনে হয় আমি যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। কলিং বেল বাজতে অতীতের স্মৃতি হাতড়ে বাস্তবতায় ফিরে এলাম। দরজা খুলতেই গুটি গুটি পায়ে আমার কাব্য দৌড়ে আমার কাছে আসে। রোদ কাব্যকে বলে, বাবা আসতে, মা ব্যথা পাবে যে। আমি কাব্যকে জড়িয়ে নিয়ে বললাম, আমার বাবা তার বাবার সাথে নামাজ পড়েছে। মা, বাবা আর আমি সামনে নামাজ পড়েছি। ওরে আমার বাবাটা। কাব্য দৌড় দিতেই আমি ওর পিছনে ছুটতে নিলে রোদ আমাকে আঁকড়ে ধরে বলে, এই যে ম্যাডাম, একটু ধীরে, এই অবস্থায় এত ছুটোছুটি করে কেউ? সরি। দেখি আমার আম্মাজান কি করে। রোদ আমার পেটে হাত বুলিয়ে আদর করতে থাকে। আল্লাহ রোদের দোয়া কবুল করেছে। ও বলেছিল আমাকে, আমি ওর সন্তানের মা হব। আল্লাহ তাই করলেন। আমি আমার রোদের সন্তানের অন্তঃসত্ত্বা। আর মাত্র 3 মাস, তারপরে আমাদের ঘর আলো করে আমাদের সন্তান আসবে ইনশাল্লাহ। রোদ আম্মাজান বলায় জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে মেয়ে হবে? আমি জানি, কারণ আল্লাহ তো আমাদের ছেলে দিয়েছেনই, তাই এখন ইনশাল্লাহ একটা মেয়ে দিয়ে আমাদের পরিবার পূর্ণ করে দিবেন। আমিন। মনে মনে বললাম, আল্লাহ তোমার সব দোয়া কবুল করুক। কাব্য আমাদের দিকে দৌড়ে এলো। কাব্যকে ঘিরেই আমাদের সুখের পৃথিবী। কাব্য আমার সন্তান, আমাদের সন্তান। আমাকে মা বানিয়েছে আমাদের কাব্য। আমার মাতৃত্বকে পূর্ণ করেছে আমাদের কাব্য।